This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অপেক্ষায় দিন কাটছে জানেন তো, লম্বা অপেক্ষা। সোমবার সেদিন তো আবার সুপ্রিম কোর্টে এই তিলোত্তমার সুবিচার পাওয়ার একটা ধাপ আর কি। অপেক্ষা চলছে, আর একটা অপেক্ষাও চলছে, আশ্বিনের অপেক্ষা। মেঘ বৃষ্টির লোকচুরি, প্যাচপ্যাচে পচা গরম, এগুলো তো মোটামুটি হতে হতে আমরা একদম সেদ্ধ হয়ে গেছি, সিজনড হয়ে গেছি। মাঝে মাঝে কয়েক পশলা করে বৃষ্টি, এটা তো চলছেই। এরকমই এক পশলা বৃষ্টি হয়ে গেল জানেন তো। মানে নতুন করে কেন আলাদা বৃষ্টির কথা বলছি, তার কারণ হচ্ছে এই বৃষ্টিটা প্রকৃতিতে নয়, রাজনীতিতে হয়েছে। তর্জন, গর্জন, বর্ষণ না, এগুলো কিচ্ছু না। এমন একটা বৃষ্টি, এমন এক পশলা বৃষ্টি যা দলীয় ভ্যাপসা গরমটা আরও বাড়াচ্ছে ওই বিতর্কের জলে ভিজিয়ে দিয়ে। আচ্ছা, তৃণমূলে কি প্রতিপক্ষের অভাব ঘটেছে, নাকি ম্যাচ প্র্যাকটিস চলছে বুঝতে পারছি না জানেন তো। মানে ঘটনাক্রমগুলো দেখুন, সবগুলো দেখে মনে হবে যে এটা কিছুটা হচ্ছে, কিন্তু আবার হচ্ছেও না। এটা পুরোটাই স্বতঃস্ফূর্ত নাকি ফ্রেন্ডলি, গোটা ব্যাপারটা স্ক্রিপ্টেড, সব কিছুই মনে হচ্ছে। এই যে শনিবার দেব আর কুণাল ঘোষের ফ্রেন্ডলি একটা ফাইট হয়ে গেল। সকালে এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রীর অফিসিয়াল পেজটাকে ট্যাগ করে কুণাল ঘোষ একটা পোস্ট করেছিলেন। সাংসদ অভিনেতা দেব নাকি মুখ্যমন্ত্রীর উদ্বোধন করা ডায়ালিসিস ইউনিট ফের উদ্বোধন করেছেন। ব্যাস, আর যায় কোথায়। অভিযোগটা ভাবুন, দলনেত্রীর উদ্বোধন করা জিনিস সেটা আবার দ্বিতীয়বার উদ্বোধন হচ্ছে। এটা আমরা অতীতে দেখেছিলাম ওই যখন বিভিন্ন রেল ব্রিজ বা ওই ধরনের জিনিসপত্রগুলো হয়, তখন কোথাও গিয়ে একবার ওগুলো রেলের আন্ডার যেগুলো থাকে আর কি, কোথাও গিয়ে দেখলাম যে রাজ্য সরকারের লোক একবার উদ্বোধন করে, হয়তো মুখ্যমন্ত্রী উদ্বোধন করে দিয়ে এলেন, তারপরে আবার রেলমন্ত্রী গিয়ে উদ্বোধন করলেন। এই সমস্ত অভিজ্ঞতা আমাদের আছে, কিন্তু নিজেদের মধ্যে এরকম সেম সাইড এটা তো চট করে দেখা যায় না। যাই হোক, ওই কুণাল ঘোষ ওই পোস্ট করার পর দুপুরবেলা দেব জবাব দিলেন, গোটা ব্যাপারটা সুন্দর করে ব্যাখ্যা করলেন যে ঘাটাল হাসপাতালে মুখ্যমন্ত্রী ডায়ালিসিস ইউনিটটার উদ্বোধনটা করেছিলেন ঠিক, কিন্তু তখন যন্ত্র ছিল না, যন্ত্রটা এখন এসছে, তাই জন্য দেব ফের উদ্বোধন করলেন যাতে সাধারণ মানুষের কাছে খবরটা পৌঁছয়। এর ফলে দেখুন দেবেরই বক্তব্য, মুখ্যমন্ত্রী, সাংসদ, সুপারস্টার বা মুখপাত্র কারণ নয়, সাধারণ মানুষের উপকার হবে। তিনি বোঝাতে চাইলেন গোটা বিষয়টা জনহিতকর কাজ আর কি, জনস্বার্থে পুরো জিনিসটা করা। আর শুধু তাই নয়, আরও একটা ঘটনা, কুণাল ঘোষ এই পোস্ট করেছেন বলে খবরটা আরও বেশি মানুষের কাছে পৌঁছেছে, আর সেই জন্য কুণাল ঘোষকে ধন্যবাদ জানিয়ে দিয়েছেন দেব। এবার এই গোটা বিষয়টার মধ্যে একটা দুষ্টু মিষ্টি রেশারেশি হয়েছে না, দেখে মনে হচ্ছে না? একটু সতর্কও করেছেন দেব, বর্তমান পরিস্থিতিতে তথ্য যাচাই না করে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করা উচিত নয়। এটাই তো ইদানিংকালে শাসক দল অন্য বিরোধীদের লক্ষ্য করে বারবার বলে। এবার নিজেদের মধ্যে দেওয়া নেওয়া খেলছে, ওই নেট প্র্যাকটিসের মতো আর কি, অভ্যেসটা যাতে ঠিকঠাক থাকে। কুণাল ঘোষ আবার জবাব দিয়েছেন, লিখেছেন, আমরা শ্রমজীবী সৈনিকেরা বিষপান করে লড়ে অপ্রিয় হচ্ছি, তুমি চৈতন্যদেব সাজ্য। এটা বললাম না, গোটা ব্যাপারটার মধ্যে একটা মিষ্টি মধুর ব্যাপার আছে। যাই বলুন, মান অভিমান, একটু জাস্ট লেকপুল, এরকম ব্যাপার আর কি। এক পশলা বৃষ্টির ঝগড়া এরকমভাবে দেখা যেতে পারত। এটা মানে চারপাশে অনেক দিন পরে কিন্তু যাই বলুন, এটা দেখতে দেখতে মনে হচ্ছিল যা দমবন্ধ করা পরিবেশ এই তিলোত্তমার জন্য। গোটা বাংলা তো সত্যি সত্যি নিজেদের যাবতীয় আবেগকে নিংড়ে দিয়ে অপেক্ষা করছে, প্রতিবাদ করছে, লড়াই করছে, কিন্তু তার মাঝখানে এরকম মাঝে মাঝে রিলিফ লাগে। এটাকে কি বলবেন, কমিক রিলিফ বলা যাবে না, এটাকে রোমান্টিক রিলিফ গোছের বলতে পারেন আর কি। বিনা নোটিসে যেটা ভিজিয়ে দিয়ে চলে গেল।
গণেশ চতুর্থী তো ছুটির দিন, ম্যাটিনি শো হিসেবে সোশ্যাল ফাইটটা কিন্তু খারাপ না, যাই বল। তো আমি শুধু তাকে সব খবর নিয়েও বলতে চাই যে উদ্বোধন দুবার হয় না, উদ্বোধন কখনো দুবার হতে পারে না। যেখানে উদ্বোধক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম দিয়ে ব্যানার দিয়ে সেখানে কর্তা ব্যক্তিরা দাঁড়িয়ে ছবি তুলে ভার্চুয়ালি উদ্বোধন হলো, তো এখন এই দুবার উদ্বোধন বিষয়টা নিয়ে একটা কনফিউশন হয়েছে, ওই এলাকায় রয়েছে, ওখানকার বহু মানুষ আমায় জানিয়েছিলেন, আমি সেটুকু বলেছি। লায়ান্সিস আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছে, যেটা পরিষ্কার। আর দেব যেটা করেছেন পরিষেবা প্রদান, ওইটা উদ্বোধন করেছেন। যে শাসক দলের কাছে মাননীয় মুখ্যমন্ত্রীর কতটা গুরুত্বটা কমেছে, কতটা গুরুত্ব তলানিতে গেছে, এখানে দীপক অধিকারী সেটা বুঝিয়ে দিলেন। এখনো তৃণমূলের মধ্যে অনেক সেনার ভয়েস তো আছে, তৃণমূলের মধ্যে এখনো সঠিক কথা বলার মতো লোক তো আছে। মুখ্যমন্ত্রী নিজের প্রকল্প নিজে চুরি করেন, প্রধানমন্ত্রীর প্রকল্প চুরি করেন, কেন্দ্রীয় প্রকল্পের নাম চুরি করেন। দেব না হয় একটু ওনার তৈরি করা প্রকল্প চুরি করেছেন, তাতে অন্যায় কি আছে? গুরুমারা বিদ্যা, যথেষ্ট সাহসের পরিচয় দিয়েছেন, দেবকে হাততালি। উনি সত্যিকারের সিনেমায় অভিনয় করেন, আর কুণালবাবু তো বহুরূপীর চিত্রে মানে চরিত্রে অভিনয় করতে করতে ওনার যে কোনটা আসল রূপ সেটাই মানুষ জানে না। দেখুন, দুটো বিষয় না খেয়াল করার আছে। এক, কুণাল ঘোষ যদি টুইটটা না করতেন কেউ হয়তো খেয়ালই করতে পারতেন না যে একটা ইউনিটের এরকম দুবার উদ্বোধন হলো, বা ওই বিরোধীদের বিদ্রুপ ঠিদ্রুপগুলো সেগুলো করার সুযোগ আসতো না। তারা বলতে পারতেন না যে মুখ্যমন্ত্রীর উদ্বোধন বা মুখ্যমন্ত্রীর প্রকল্প সেটা দেব চুরি করে নিলেন, এটা তো শুনলেন। কিন্তু বিদ্রুপ যে করছেন, বিরোধীদের মুখে এই বিদ্রুপটা জোগালেন কে, সেটাও তো ভেবে দেখতে হবে। সেখানে তো কুণাল ঘোষের টুইটটাই যাবতীয় যা ভূমিকা পালন করেছে। এবার দ্বিতীয় ব্যাপারটা আপনি খেয়াল করে দেখুন, দেব বলেছেন এবার থেকে ঘাটালের মানুষকে আর কলকাতায় যেতে হবে না। সেটা যদি হয় না, মানে যেটা তিনি বলেছেন সত্যি সত্যি যদি সেটা হয়, তাহলে কিন্তু দল ভবিষ্যতে অনেক বিতর্ক থেকে রেহাই পেয়ে যেতে পারে। কারণ এমনিতেই তো তিলোত্তমার মৃত্যু নিয়ে দলের বিড়ম্বনার শেষ নেই, এরপর যদি আবার রেফার বিতর্ক যোগ হয় তাহলে তো বিড়ম্বনাটা বাড়বে বই, কমবে না। এই রেফার তো রীতিমতো রেগুলার বেসিসে হয়, আর তাতেই তো যাবতীয় ঝামেলার সূত্রপাত। আজকেই তো কোন্নগরের বেঙ্গল ফাইন মোড়ে দুর্ঘটনায় এক যুবক জখম হয়েছিলেন, তাকে কলকাতায় নিয়ে যেতে হয়েছিল, কারণ ওই শ্রীরামপুরের ওয়ালস হাসপাতালে তার চিকিৎসার পরিকাঠামো ছিল না, সুতরাং রেফার। এবার গত রাতে সোশ্যাল মিডিয়ায় সেই মৃত্যু সংবাদটা দিয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন যে বিনা চিকিৎসায় 3 ঘন্টা রক্তপাতের পর ছেলেটা মারা গেছে, ডাক্তারদের আন্দোলনের কারণেই ছেলেটা চিকিৎসাটা পায়নি বলে তিনি তো খুব স্পষ্ট ভাষায় লিখে দিয়েছেন। আর আরও স্পষ্টভাবে, মানে একদম বোল্ড লেটারে লিখে দিয়েছেন, অবহেলায় রোগীর মৃত্যু হলে সেটা অনিচ্ছাকৃত খুনের শামিল। জুনিয়র ডাক্তারদের পূর্ণ অধিকার আছে আন্দোলন করবার, কিন্তু সেই আন্দোলনের পদ্ধতির জন্য যদি একটা ছেলে 3 ঘন্টা সকালবেলা প্রকাশ্য দিনের আলোয় 3 ঘন্টা হাসপাতালে পড়ে থেকে রক্তক্ষরণে মারা গেছে, কেন তখন জুনিয়র ডাক্তাররা কর্মবিরতির মঞ্চ থেকে উঠে সেই নজির রাখলেন না যে আমরা তার প্রাণটা বাঁচাতে চাইছি, প্রাণটা বাঁচাচ্ছি? তার পরিবারের কথা ভাবুন, চোখের সামনে দেখলো ছেলেটা মারা গেল। ডাক্তারদের বিচার কে করবে? আমার ছেলেটা যে এত কষ্ট পেয়ে মরেছে, এতটা যন্ত্রণা পেয়েছে, কে করবে? আমরাও তো মা, যে একটা মেয়ে যে মারা গেল তার মায়ের তো কোলটা খালি হলো, এরকম মর্মান্তিক ঘটনা হচ্ছে। চাইবো না আমরা? চাই, সবাই চায়। তা বলে আজ আমার সন্তানটা চলে গেল তো বিনা চিকিৎসায়, এটা কি প্রতিশোধ নিচ্ছে? রাজ্য সরকার আন্দোলনকারীদের সঙ্গে বসে তাদের দাবিগুলো কেন পূরণ করতে পারছেন না? মুখ্যমন্ত্রী যদি বসতে লজ্জা লাগে তাহলে তার আধিকারিক ব্যুরোক্রেটকে দিয়ে বসিয়ে এটা সমাধান করে তার দাবি মেনে নেওয়া উচিত। আর সেকেন্ড থিং হচ্ছে, জুনিয়র ডাক্তারদের আন্দোলনটাকে কিছুতেই থামাতে পারছে না, আর মহালয়া এখনো অনেক দিন বাকি আছে, তাই এটাকে কালিমা লিপ্ত করার জন্য এই বিষয়গুলো আনা হচ্ছে। দেখুন, দেবের সঙ্গে পোস্ট যুদ্ধে কুণাল ঘোষ নিজেই কিন্তু
স্বীকার করে নিয়েছেন যে তৃণমূলের শ্রমজীবী সৈনিক যারা আর কি, তারা বিষ পান করে লড়ে অপ্রিয় হচ্ছেন। তার মানে হাসপাতালের মধ্যে তিলোত্তমার এই ধর্ষণ আর খুনের ঘটনাটা যে তৃণমূলের কাছে এই বিষের মতোই প্রাণঘাতী, সেটা কিন্তু কুণাল ঘোষ স্বীকার করে নিচ্ছেন। আচ্ছা, দলের সেই সব নেতারা কি নীলকণ্ঠ, যারা এই হারা ম্যাচ জেনেও দলের গোল আগলানোর চেষ্টা করছেন, 10 গোল খেয়ে গেলেও মাঠ ছাড়ছেন না, আর মাঝখান থেকে ওই সাধারণ মানুষ যারা সমস্ত বাড়ি ঘর ছেড়ে রাস্তায় নেমে এসে প্রতিবাদে নামছেন, প্রতিবাদে মাতছেন, তাদের গালমন্দগুলো হজম করছেন? কার দাঁড়িয়ে দাঁড়িয়ে গাল হজম করা যায় বলুন? তাই দলের কেউ কেউ ওই রাজ্য জোড়া প্রতিবাদের সুরে সুর মিলিয়ে যদি বিবেকবানের তকমা পেয়ে যান, তাহলে তো তেলে বেগুনে জ্বলে উঠবেনি, এর মধ্যে আর আশ্চর্য আর কি আছে? আচ্ছা, তার দলের সাধারণ সম্পাদকও তো আন্দোলনকে সমর্থন করেছেন, তার উপর কেউ রেগে যাচ্ছেন না তো? এটা তো ঘটনা। তিলোত্তমা ধর্ষণ আর খুনের পর 1 মাসের মধ্যে তৃণমূলের ভাবমূর্তি একটা বড় ধাক্কা খেয়েছে। কারণ জুনিয়র ডাক্তারদের নাছোড় আন্দোলন, জি কর হাসপাতাল চত্বরে এই কোন্নগরের যুবক যে মৃত্যুতে ঢলে পড়ল, যার মৃত্যুর ক্ষেত্রে বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে পরিবার, সেই ঘটনা কি মানুষের মনে একটা নতুন জিজ্ঞাসার জন্ম দেবে? ডাক্তারদের এই আন্দোলনকে একটা অন্য দৃষ্টিতে কি দেখতে শুরু করবেন রাজ্যবাসী? অন্তত সেই দৃষ্টিতে দেখানোর একটা চেষ্টা তো হচ্ছে। ডাক্তারদের ওপর কাজে ফেরার চাপ কি তার ফলে সৃষ্টি হয়ে যাবে? ডাক্তারদের চাপ দেওয়ার সুযোগ কি রাজ্যের সরকার আর শাসক দল ছেড়ে দেবে? দেখুন, একটা হঠাৎ মৃত্যু না একটা আন্দোলনকে পুরো থামিয়ে দিতে পারে, এটার অভিজ্ঞতা আছে, আমরা দেখেছি। পুলিশকর্মী অমিতাভ মালিকের সেই যে মর্মান্তিক মৃত্যু হয়েছিল, তারপরে কিন্তু পাহাড়ে গোর্খাল্যান্ড আন্দোলন একদম পূর্ণচ্ছেদ পড়ে গেছিল, একদম ফুল স্টপ। তারপর থেকে পাহাড় আর অশান্ত হয়নি। এবার এই কোন্নগরের যুবক বিনা চিকিৎসায় যিনি মারা গেছেন বলে অভিযোগ উঠছে, তার মৃত্যুতে জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে তো প্রশ্ন উঠবেই, এটাতে তো দোষের কিছু নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, কোনো রাস্তায় মিছিল থাকলে আমরা সেই রাস্তা এড়িয়ে চলি, আর যেখানে লাগাতার আন্দোলন চলছে সেখানে মুমূর্ষু রোগীকে নিয়ে আসা হলো কেন? ওই যুবককে তো প্রথমে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে এমন কোনো হাসপাতালে কেন পাঠানো হলো যেখানে আন্দোলন চলছে? আমরা খোঁজ করতে গেছিলাম শ্রীরামপুরের ওয়ালস হাসপাতালে, সেখানকার মেডিকেল সুপার জানিয়েছেন তারা জি কর নয়, কলকাতা মেডিকেল কলেজে রোগীকে রেফার করেছিলেন। কিন্তু কোন্নগর পুরসভার অ্যাম্বুলেন্স ওই মরণাপন্ন রোগীকে জি কর হাসপাতালে নিয়ে চলে যায়। ডিপার্টমেন্টের তরফ থেকে কিছু বলতে আমাকে বারণ করা হয়েছে। আমাদের দেখুন, আমাদের রেফারাল ইউনিট হচ্ছে মেডিকেল কলেজ কলকাতা, এনি নয়, মেডিকেল কলেজ কলকাতায়, ঠিক আছে? সেটাই বলা হয়েছিল। এবার যে অ্যাম্বুলেন্সের ড্রাইভার সে জি করে নিয়ে চলে যায়, সেটা সে অ্যাম্বুলেন্সের ড্রাইভার আবার এবারে শ্রীরামপুরেরও নয়, সে হচ্ছে কোন্নগর মিউনিসিপ্যালিটির একটা অ্যাম্বুলেন্সের ড্রাইভার। আর প্রথমেই উচিত ছিল মেডিকেল কলেজে নিয়ে যাওয়া, ঠিক আছে? তো সে কেন নিয়ে গেছে আমরা জানি না। তো ডিপার্টমেন্টে যা জবাব দেওয়ার আমরা দেবো, ইনকোয়ারি কমিটি করা হয়েছে, সেই জবাব দেবো। আচ্ছা, কোন্নগর পুরসভার অ্যাম্বুলেন্স চালক কি কলকাতা মেডিকেল কলেজের রাস্তা চেনেন না, নাকি এমন একটা জায়গায় নিয়ে গেলেন ইচ্ছাকৃতভাবে যেখানে এরকম একটা বিক্ষোভ চলছে, সেখানে একজন মুমূর্ষু রোগীকে নিয়ে গেলেন? তিলোত্তমার সৎকারের সময় পুলিশের অতি সক্রিয়তার অভিযোগ উঠেছিল, এখানে তো অ্যাম্বুলেন্স চালকের সেই অতি সক্রিয়তা দেখতে পাচ্ছি। অ্যাম্বুলেন্স চালক কি নিজে সিদ্ধান্ত নিয়েছিলেন নাকি কেউ তাকে নির্দেশ দিয়েছিলেন? এই প্রশ্নগুলো তো উঠছে। এবার দ্বিতীয় প্রশ্ন, সেটাও তো যথেষ্ট প্রাসঙ্গিক। দেখুন, বিনা চিকিৎসায় মৃত্যু যা নাকি অনিচ্ছাকৃত খুনের শামিল, সেটা একদম সঠিক, কিন্তু বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগটা সেটা কি সঠিক? সেটা কি হয়েছিল? জি কর হাসপাতালে আমরা খোঁজ নিয়েছিলাম, কারণ জুনিয়র চিকিৎসকরা দাবি করেছেন আন্দোলন চললেও চিকিৎসা পরিষেবা বন্ধ হয়ে যায়নি। তাহলে কেন বিনা চিকিৎসা একজন যুবককে মরতে হবে? এই প্রশ্নটা করতে গিয়ে কিন্তু আমরা পাল্টা প্রশ্নের মুখে পড়েছি, জানেন তো। তারা পাল্টা জিজ্ঞেস করছেন, কে বলেছে চিকিৎসা হয়নি? আহত যুবকের কি কি চিকিৎসা হয়েছে
তার রেকর্ডের নথি আমাদের হাতে তুলে দিয়েছেন, তাতে পুলিশের স্ট্যাম্পও মারা রয়েছে। মানে বিক্রম ভট্টাচার্য যিনি মারা গেছেন তার ট্রিটমেন্টটা রেকর্ডে রয়েছে। দেখুন, এটা সত্যি দুর্ভাগ্যজনক যে একটা প্রাণকে বাঁচানো যায়নি, বিক্রম বাঁচেননি, কিন্তু ভোর রাতে দুর্ঘটনা হওয়া একজনকে যদি সকাল 9টায় হাসপাতালে হাজির করা হয়, 5 ঘন্টা ধরে একজনের যদি রক্তপাত চলে, গোল্ডেন আওয়ারের পর 4 ঘন্টা যদি কেটে যায়, তারপর তো ওই রোগীকে জীবনে ফিরিয়ে আনা অত্যন্ত কঠিন একটা বিষয়। কিন্তু তারপরেও যে চিকিৎসা শুরু হয়েছিল তার একটা প্রমাণ আমাদের হাতে আছে। এবার যথারীতি এর ফলে যা হয়, ওই পাল্টা অভিযোগ এগুলো তো সব চলছে। কিন্তু আবার বলছি, এটাও তো সত্যি কথা, এই প্রত্যেকটা মানুষের তাদের কিন্তু চিকিৎসা পাওয়ার অধিকার আছে। আমার ধারণা আন্দোলনকারী ডাক্তারদের সেটাও কিন্তু মনে রাখতে হবে। বহুদিন ধরে বলছি, মুখ্যমন্ত্রী বারবার বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, যে কোনো যে মানুষেরা সচেতন মানুষ সবাই বলছেন ফিরতে এবং কাজে ফিরে যেটা কাজ, যেটার জন্য ওনারা শপথ নিয়েছেন সেইটুকানি করুন। কিন্তু যে মারা গেছে, ঠিক অত্যন্ত দুঃখের, আমার মেয়ের বয়সী মেয়ে মারা গেছে, কিন্তু তার জন্য আরো 10টা লোক মরে যাবে, এটা তো ঠিক হচ্ছে না। আর আমরা যখন চেষ্টা করছি সেটাকে অবজেকশন করছি। যেহেতু হসপিটাল কর্তৃপক্ষ এখানে জানিয়ে দিয়েছে যে ট্রিটমেন্ট হয়েছে, সেই বিষয়টা নিয়ে আমার মনে হয় না সন্দেহের কোনো জায়গা থাকা উচিত। আর যারা বলছেন যে ট্রিটমেন্ট হচ্ছে না বা ট্রিটমেন্ট পাচ্ছে না, লোক এসে ফিরে যাচ্ছে, তাদের প্রত্যেককে অনুরোধ করব, একবার পাশের যে মেডিকেল কলেজগুলো আছে সেগুলোতে যান, সচক্ষে দেখুন, খুব জেনুইন উদ্দেশ্য নিয়ে যাবেন, কিন্তু যে ট্রিটমেন্ট হচ্ছে কি হচ্ছে না এইটা দেখতেই যান। আবারও বলছি, অলওয়েজ ওয়েলকাম। আপনার স্বাস্থ্যসাথী কার্ড আছে, সেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে প্রাইভেট নার্সিংহোমে সবাইকে টাকা দিয়ে চিকিৎসা করানোর ব্যবস্থা করুন। আপনি জ্ঞান দেবেন না আপনারা ওই এক্সে হোয়াটসঅ্যাপে, জ্ঞান না দিয়ে সেই সমস্ত আন্দোলনকারীদের সঙ্গে এ বাংলার খোকা বাবু যিনি লেকচার মারছেন, একবার কি দেখা করার প্রয়োজন মনে করেছেন, আলোচনা করার প্রয়োজন মনে করেছেন? এক ধরনের অভিযোগ এনে পুরো আন্দোলনটাকে একটা নেতিবাচক ভাবনার মধ্যে পৌঁছে দিতে পারে। আমরা এও দেখতে পাচ্ছি রোগী পরিষেবার গাফিলতির বিষয়ে ভ্রান্ত খবর ছড়িয়ে আন্দোলনকে দমন করার প্রচেষ্টা চলছে। সাধারণ মানুষকে বিভ্রান্ত করে রোগী ও স্বাস্থ্যকর্মী সকলের জন্য সুরক্ষিত হাসপাতালের দাবিতে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে রোগীদের মধ্যে মিথ্যা প্রচার করে আমাদের আন্দোলনকে ভেঙে দেওয়ার এই রকম ঘৃণ্য প্রচেষ্টাকে আমরা তীব্র নিন্দা জানাই। দেখুন, যদি এই যে বক্তব্যগুলো শুনলেন, তার মধ্যে তো শুনলেন যে আরজিকর কর্তৃপক্ষ তারা নিজেরাই এই তথ্য প্রমাণ তুলে দিয়েছেন, তারাই বলেছেন যে চিকিৎসা হয়েছে। তাহলে কেউ কি কোথাও ভুল তথ্য পাঠিয়েছেন? এবার ভুল তথ্য পাঠানোর মানে ওই তথ্যের ওপর ভিত্তি করে কেউ যদি কিছু বলেন, তার তো ফেস লস। কেউ কি চাইছেন যে কারোর ফেস লস হোক? কারা তারা? এটাও তো অনেক বড় প্রশ্ন। কারণ যে জায়গাটায় রাজনীতি ঢুকে পড়ে, আমি বারবার বলি, এক তীরে তারা অনেকগুলো পাখি মারার চেষ্টা করে। একটা পাখি তো যাকে ভুল পথে পরিচালনা করলেন তিনি বুঝলাম, আরেকটা পাখি কি একই সঙ্গে এই জুনিয়র ডাক্তাররা? ভাবা যায় রাজনীতি কত সূক্ষ্মভাবে গোটা বিষয়গুলো বিচার করতে পারে। দেখুন, যারা ওই মোটর সাইকেল চালান না, তারা জানেন কিক স্টার্ট বলে একটা কথা আছে, কি ইংরেজির বাগধারাতে ওই কথাটা আছে, দেখবেন কিক স্টার্ট, এটা ওই মোটর বাইক থেকেই এসছে। কোনো আন্দোলনকে ঝাঁকুনি দিয়ে চালু করে দিতে এই কিক স্টার্ট কথাটা ব্যবহার করা হয়। এই জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে কতবার কিক মেরে স্টার্ট দেওয়া হয়েছে একবার হিসেব করে দেখুন তো, অন্য অ্যাঙ্গেল থেকে দেখুন। প্রথম কিক পুলিশের অতি সক্রিয়তা, দ্বিতীয় কিক সঞ্জয় রায়ের পরিচয় জানাতে পুলিশ কমিশনারের অনীহা, তৃতীয় কিক রাত দখলের রাতে আরজিকর হাসপাতালে লুম্পেনদের হামলা, চতুর্থ কিক TV9 বাংলার একের পর এক এক্সক্লুসিভ ব্রেকিং, আর পঞ্চম কিক সেই ব্রেকিংগুলোকে ভুল প্রমাণ করতে গিয়ে, খণ্ডন করতে গিয়ে বারবার কলকাতা পুলিশের আত্মঘাতী গোল খাওয়া। আর এই সর্বশেষ কিক আরজিকরে বিক্রম ভট্টাচার্যের মর্মান্তিক মৃত্যু নিয়ে
কাল থেকে যেটা হলো সেটা। এবং সবশেষে বিষয়টা যা দাঁড়ালো তাতে প্রত্যেকটা ক্ষেত্রে এই কিকগুলো কিন্তু সেম সাইডের সমান হয়ে গেছে। কারণ জুনিয়র ডাক্তাররা এবার কনফিডেন্সের সঙ্গে বেশ কিছু প্রশ্ন তুলবেন, সেই প্রশ্নগুলোর উত্তর তো দিতে হবে, যেগুলো আবার ওই আমাদের যাবতীয় পরিকাঠামোর একদম গোড়ার বিষয়টা ধরে টান মারবে। তারা তো জিজ্ঞেস করছেন দুর্ঘটনার 5 ঘন্টা পর আরজি করে আনা হলো কেন, চিকিৎসা হওয়ার পরেও চিকিৎসা হয়নি সেটা বলা হলো কেন, মেডিকেল কলেজে রেফার করার পরেও ইচ্ছে করেই কি আরজি করে আনা হলো, এবং সবথেকে বড় কথা কেন আবার সেই রেফার রোগটা আরেকটা প্ল্যান নিল, কেন ওই বিভিন্ন জায়গায় হাসপাতালগুলো, লোকাল হাসপাতালগুলোকে সুপার স্পেশালিটি বলা হলেও তার কোনো উপযুক্ত পরিকাঠামো থাকবে না। এই প্রশ্নগুলো উঠলে এটা তো আবার স্বাস্থ্য ব্যবস্থার দিকে রিবাউন্ড করে ছুটে যাবে। তৃণমূল নেতৃত্বের কাছে এবারও কি ভুল তথ্য পৌঁছে দেওয়া হয়েছে, এই প্রশ্নটা তো উঠবে। আবার বলছি, ভুল তথ্য যদি কেউ ইচ্ছাকৃতভাবে দিয়ে থাকে, তারা কি ইচ্ছাকৃতভাবে দলকেও বিভ্রান্ত করার চেষ্টা করছেন? সেটা যদি হয় তাহলে তারা কারা? দেখুন, সন্দীপ ঘোষের গ্রেফতারি, সাসপেনশন আর মেডিকেল কাউন্সিলের শো কজ নোটিশ, এই সব কিছুই তো একটাই জিনিস প্রমাণ করছে, আমরা যে খবরগুলো এখন পর্যন্ত দিয়েছি সেগুলো সব সঠিক। সুতরাং আরেকটা কিকের জন্য প্রস্তুত হন, আমরাই দেবো। খুনের রাতে কি হয়েছিল চেস্ট মেডিসিন বিল্ডিংয়ের একটা বাথরুমে, সেই বাথরুম যে বাথরুমটাকে ভেঙে ফেলা হয়েছে পরবর্তী ক্ষেত্রে, সেই কথাটা আজকে আমরা জানাবো। আর তাই জন্যেই আরও কিছু কথা, তিলোত্তমাকে সুবিচার পাইয়ে দেওয়ার জন্য আরও কয়েকটা কথা আজ না বললেই নয়।